মাদকের হাট দেখেছেন কখনো? শত শত হাজার হাজার মাদক সেবীর সার্বক্ষণিক আনাগোনা, চলছে সব ধরনের মাদকের প্রকাশ্য বিক্রি বাট্টা। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সেই মাদক সেবনের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক দিন প্রত্যেক বেলা বছরের পর বছর জুড়ে এমন প্রকাশ্যে রমরমা ব্যবসা চলছে মাদককে ঘিরে। আর এই ব্যবসা ঢাকার অন্যতম প্রবেশপথ টঙ্গীকে পরিণত করেছে মাদকের এক স্বর্গরাজ্যে। আর সবকিছুই চলছে সব ধরনের কর্তৃপক্ষের নাকের ডগায় বসে। মাদক রাজ্য টঙ্গীকে নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। টঙ্গীর মাজার বস্তি, বিখ্যাত কিংবা কুখ্যাত মাদকের এই হটস্পটে ঠিক কি ধরনের কর্মকাণ্ড চলে তা না জেনে সেখানে যাওয়া বিপজ্জনক, এমন খবর ওই এলাকার সবাই জানেন। তাই সবাই সযত্নে এড়িয়ে চলেন ওই এলাকা, কারণ সেখানে দূর থেকে ছবি তুলতে গেলেও বিপদে পড়ার সম্ভাবনা বেশি। পুরো এলাকার চারপাশ জুড়ে অসংখ্য ব্যক্তির নজরদারি ছাড়াও সিসি ক্যামেরায় সার্বক্ষণিক সবার আনাগোনা পর্যবেক্ষণ করে মাদক সিন্ডিকেট। প্রত্যেকটা ছেলের 4 জন করে লোক আছে দেখাশোনার জন্য। বহু চেষ্টার পর নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হন এই ব্যক্তি। দীর্ঘ 10 বছর তিনি মাজার বস্তিতে মাদক কেনাবেচা করে পুরো সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিলেন। কয়েক মাস আগে সেই জীবন থেকে বিদায় নিয়ে অন্য পেশায় যুক্ত হবার চেষ্টা করছেন। বাইরে থেকে কোনো গ্যাঞ্জাম ওই জায়গায় করতে পারবে না, কেউ যারা গ্যাঞ্জাম করে বাইরে আসতে পারবে না। মোটামুটি ভালো অস্ত্র আছে, বড় বড় আপনার আন্দা আছে, এগুলো সব এই সুরঙ্গের ভিতরে আছে। তার দেয়া পরামর্শে মাদকসেবী হিসেবে এক সন্ধ্যায় আমরা মাজার বস্তিতে ঢুকি। বেশিরভাগ সময়ই নানান কারণে আলো ঝলমলে থাকে এই বস্তি এলাকা। শত শত লোকজনের যাতায়াত সার্বক্ষণিক। বিভিন্ন মাদক বিক্রয়ের এক একটি কেন্দ্র, যেগুলোকে আমাদের সোর্স সেল হিসেবে বর্ণনা করছিলেন, তেমন এক একটি সেলের সামনে এমন সব জটলা এবং কড়া পাহারা চোখে পড়ে আমাদের। একটি সেলের ভিতরে ঢুকে পড়ি আমরা, যার মালিক কিংবাবু নামের এক সিন্ডিকেট অংশীদার। মাদক, অস্ত্র, হত্যা চেষ্টা সহ অসংখ্য মামলার আসামি কিংবাবুর সেল দেখাশোনার দায়িত্ব কয়েকজন নারী পুরুষের এই দলটির। তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করি। 5.5 আছে, 250 আছে, 1400 আছে। 1400 গ্রাম কি? কত গ্রাম? গ্রাম 5.5। 1 গ্রামের দাম 5,500। সোর্সের দেয়া বর্ণনা এবং আমাদের চোখে মাজার বস্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চোখে পড়ে। বস্তির ভেতরে এক একটি পরিপূর্ণ সেলে সাধারণত 3 অংশ। প্রথম অংশে বাইরে পাহারা দেয়া এবং ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য একটি দল থাকে, যারা 12 ঘন্টার চুক্তিতে পালাক্রমে দায়িত্ব পালন করে। দ্বিতীয় পর্যায়ে বিক্রয় ব্যবস্থাপনা এবং তৃতীয়ত মাদক সেবনের জায়গা ও ব্যবস্থাপনা। ভেতরের অংশের শুরুতেই বিক্রয় কেন্দ্র। বিক্রয় কেন্দ্রের সামনে কয়েক ডজন ক্রেতার সার্বক্ষণিক ভিড়। মূলত ইয়াবা এবং হেরোইনের খদ্দেরই বেশি। তরুণদের সংখ্যা বেশি থাকলেও ক্ষেত্রবিশেষে শিশুদেরও দেখা মেলে মাদকের এই হাটগুলোতে। সেখানেই এক কোনায় বসা সেলসম্যানদের ব্যস্ততার যেন শেষ নেই। তাদের হাতে টাকা দেয়া হলে তিনি ভেতরে এই পাইপের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করেন। তারপর ওই পাইপ দিয়ে আসে টাকার পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়াবা কিংবা পরিমাণ মতো হেরোইন। 3 ধরনের ইয়াবা এবং নানান মাপের হেরোইন বিক্রি হয় এখানে। ইয়াবা সবচেয়ে সহজলভ্য। 2টি ইয়াবা কিনি আমরা। আগে থেকে ঠিক করা একজন মাদক সেবীকে নিয়ে ঢুকে পড়ি সেবন কেন্দ্রে। এখানে একজন ম্যানেজারের নেতৃত্বে চলে সেবনের ব্যবস্থাপনা। ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপার, গ্যাস লাইটার সহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয় এখানে। দরকার হলে সেবনের ক্ষেত্রে সহযোগিতা করারও ব্যবস্থা রয়েছে। এক একটি ইয়াবা সেবনের জন্য গুনতে হয় 20 থেকে 30 টাকা। ব্যবস্থাপকের সঙ্গে আলাপ জুড়ে দিই আমরা। কথা হয় মূলত পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর তল্লাশি নিয়ে। আর এরকম সিলেক্ট করলে সেখানে আগাম জানা যাবে কয় তারিখে কখন। আমার এটা টান দিয়ে দেখেন তো, মাল ভালো। শিমুল নামের এই ব্যক্তির সঙ্গে কথা বলার মধ্যেই হঠাৎই শোরগোল পড়ে যায়।
সেনাবাহিনীর আসার খবরে দিক বিদিক ছুটতে থাকে সবাই। অন্ধকার গলি উপগলি ধরে উধাও হতে থাকে যে যার মতো। মিনিট দশকের মধ্যেই আবার সব ঠিকঠাক। আবারও ফিরে আসি আমরা, বসি মাদক সেবীদের সঙ্গে। নির্বাচনের পরে আবার শিথিল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগে আমি এইরকম কোনো রেট দেখিনি। আবার নির্বাচনের পরে মনে করেন যে বাবু ভাই একটা হাই দিলেই মনে করেন যে হাইডার মতো কোনো লোক নেই। এই ব্যক্তি জানান কিভাবে গঠিত হয় এক একটি সেল, কিভাবে এই ব্যবসায় ঢুকে কোটিপতি হওয়া যায় সহজেই। 5 কোটি টাকা একটা সেল বানাইতে গেলে। এই সেল বানাইতে? হ্যাঁ। এটা সেলের মধ্যে কি আছে? হ্যাঁ রে বাবু ভাই জিগায়েন তো সেলের বিষয়ে কয় কোটি টাকা খরচ হয়েছে, কোটি কইবেন লাখ কইবেন। আচ্ছা, প্রথমত বাবু ভাই নিজে শুরু করতে পারে নাই, বাবু ভাইরে কেউ দিয়ে করাইছে, পরে বাবু ভাই আস্তে আস্তে এই জায়গায় আধিপত্য বিস্তার করছে। থানা আসে না? থানা? হ্যাঁ, থানাটা তো আমরা 50,000 টাকা করে দিয়ে থানায় কি লিগে। কিছুদিন আগেও সেনা, পুলিশ, বিজিবির এমনই একটি যৌথ অভিযান চালানো হয়েছিল মাজার বস্তিতে। কয়েক হাজার পিস ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদক জব্দ করা হয়েছিল। প্রায় অর্ধশত খুচরা ব্যবসায়ী এবং মাদক সেবীকে আটকও করা হয়েছিল। কিন্তু যৌথ বাহিনীর ওই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও রমরমা ব্যবসা শুরু হয়েছে মাজার বস্তিতে। চলছে সারাক্ষণ, সারাদিন ধরে। মাটির নিচে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভিতরে জায়গা। ওই সুড়ঙ্গতে ঢুকতে হলে 4টা কেসি গেট, আগে 4টা দরজা ভাঙতে হবে, বড় বড় যে ডিল এগুলোতে কাটতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নাই। কাটার পরে আপনি ঢুইকা যতক্ষণ আপনি কাটবেন ঢুইকা ততক্ষণ আপনি পাবেন না। তার মাসিক চাঁদা ওঠে আপনার সর্বনিম্ন 1 থেকে 2 কোটি টাকা, ওসিরি 5 লাখ, আর দারোগার লোকে আপনাদের লোকে 50 কোটি। 10 জন নেতা আছে, এই 10 জন নেতা 10 জনকে মেনটেনিং করে। আবকারি ডিবি, সিআইডি বা আপনার এসবি। মাজার বস্তিতে মাঝে মধ্যেই মাদকের পাশাপাশি জুয়া এবং নাচের আসরও বসে। তার একটি ভিডিও আমাদের হাতে রয়েছে। মিনিট খানেকের ভিডিওতে দেখা গেছে জুয়া ও নাচের আসরের অন্যতম ব্যক্তি শাহাবুদ্দিন। সম্প্রতি তিনি বিএনপির মাজার বস্তি ইউনিটের অন্যতম নেতায় পরিণত হয়েছেন। যুবদলের ইউনিট সভাপতি হওয়ার দৌড়ে তিনি নাকি অনেকটাই এগিয়ে। মাজার ইউনিট যুবদলে প্রতিদ্বন্দ্বী 2 অংশের নেতা সিদ্দিকুর রহমান দুবলি এবং শাহাবুদ্দিন ডাবরুর সঙ্গে দেখা করি আমরা। তাদের দাবি, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া মাজার বস্তির মাদক বাণিজ্য চলছে আগের নিয়মেই, তারা সেখানে যুক্ত নন। মাজার বস্তিতে জুয়ার আসর বসানো নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আপনি এখানে বসেছিলেন শুধু? হ্যাঁ, এখানে জুয়া চলতেছে, আপনি এখানে বসেছিলেন? কি করবো, মানে এটা তো আমারই না, এটা তো সব আওয়ামী লীগের লোক। তবে মাজার এলাকার নতুন নিয়ন্ত্রক কিং বাবুর সঙ্গে শাহাবুদ্দিনের সম্পর্কের কথা জিজ্ঞাসা করলে একবার এক এক জবাব দিচ্ছেন শাহাবুদ্দিন। বাবুরে চেনেন না? ডুবলি ভাই, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে হচ্ছে যে ভাতিজা হয় দূর সম্পর্কে, কিন্তু উনি তো বলতেছেন চিনেনি না। না চিনবো না কেন, আপনি কইতে আছেন আমার ডাইরেক্টলি ভাতিজা। মাদক ব্যবসায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও শাহাবুদ্দিনের নামে অন্তত 14টি চলমান মামলার তথ্য আমাদের হাতে রয়েছে। অন্য যুবদল নেতা সিদ্দিকুর রহমান দুবলি পরে আমাদের গাড়ির কাছে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দাবারুকুরনের লোক বাবু, তাহলে আপনারা বলতেছেন কেন যে হচ্ছে যে কিং বাবুরে চেনে না এবং কিং বাবুর সাথে কোনো সম্পর্ক নেই? রক্ত সম্পর্ক নেই, এটা কইছে। শাহাবুদ্দিনের আপন ভাইয়ের মাজার বস্তিতে মাদকের সেল থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আমতা আমতা শুরু করেন তিনি। দাবারুর ভাই করে না? না না, এখন কথা কইছে। আগে কখন করছে? অনেক আগে, 13 সাল থেকে গেছে, 13 সালে মামলা করছে তো ওর নামে, অনেকটি মামলা, আর 7-8টা মামলা আছে ওর নামে, পেন্ডিং মামলা। তার ভাই এখনো এখানে বিজনেস করে? তাহলে পলায় করতে পারে, এমনি কিছু নাই। সেল টেলের কথা কইলেন যে না, এটি নাই কিছু, পলায় করে হইতে পারে। মাজার বস্তির গলি জুড়ে আমাদের চোখে পড়েছে অসংখ্য দামি সব মোটরসাইকেল। শুধু টঙ্গী নয়, ঢাকা গাজীপুরের দূর দূরান্ত থেকে তরুণেরা মাজার বস্তিতে আসে এমনই একদল যুবকের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ তৈরির জন্য 100 টাকার গাঁজার পুড়িয়া কিনি আমরা। সেখানে দেখা যায় লাইন ধরে অপেক্ষাকৃত কম দামি এই মাদক কিনছেন মাদক সেবীরা। সেই পুড়িয়া সেবনের উপযোগী করতে সহায়তা নেয়ার কথা বলে আমরা গল্প জুড়ে দেই রাজধানীর মুগদা এলাকা থেকে আসা এই তরুণ মাদক সেবীদের সঙ্গে। কিছুক্ষণ আগে হেরোইন সেবন করে তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় সেখানে বিশ্রাম নিচ্ছিল। জানা গেল তাদের নিয়মিত গন্তব্য যাত্রাবাড়ির মাদক আস্তানা অনিরাপদ হওয়ায় এখানে এসেছেন তারা। প্রতিদিন 1 কেজি মতো মাল বেচা হয়ে যাবো। কত? 1 কেজি। কাজ কত করে? 3000। মাজার বস্তি থেকে বের হওয়ার আগে হঠাৎই পরিচয় হয় এই শিশুর সঙ্গে। তাৎক্ষণিক ছিনতাই করে আনা একটি স্মার্টফোন বিক্রি করতে চায় সে।
কত হইলে দিবা? 3000। বেচবা কত হইলে? বুঝতে বাকি রইল না, টঙ্গী এলাকায় চুরি ছিনতাইয়ের মতো অপরাধের অভয়াশ্রম গড়ে উঠেছে এই মাজার বস্তির রমরমা মাদক বাণিজ্য ঘিরেই। কোনো বিপদ ছাড়াই রাতে লুকিয়ে প্রায় 3 ঘন্টা ধরে মাজার বস্তির ছবি তোলার পরদিন আমরা সেখানে আবারও যাই। এবার দিনের বেলায়, তবে আগের মতোই পরিচয় লুকিয়ে মাদক সেবীর চেহারা নিয়ে। ইজতেমা মাঠের একবারে শেষ প্রান্তে এক গলি ধরে মাজারে ঢোকার মুখেই পড়ে নতুন গড়ে ওঠা বিএনপির একটি কার্যালয়, যা আগে আওয়ামী লীগের আস্তানা ছিল। এখান থেকেই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা দেয়া হয়েছে আগে এবং এখনো। শাহাবুদ্দিন আছে, নুরু আছে, আলকাস আছে, অনেক নেতা আছে, মোমেন আছে, মাদকের যারা সম্রাট তাদেরকে প্রোডাক্ট দেয়। উল্টো পাশেই সেই বিখ্যাত হযরত শাহ সৈয়দ বগদাদির মাজার, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বস্তি। মাজারের ভেতরে ঢুকে দেখা মিলল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্কুলের মাঠে 2-1 শিশুকে খেলতে দেখা গেলেও এখানে সেখানে মাদক সেবীদের পড়ে থাকার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনার কেমন পরিবেশ এই স্কুলে রয়েছে। আবারও বস্তির মূল গলিতে ঢুকি আমরা। কিংবাবুর সেলের সামনে গিয়ে অবাক হয়ে পড়ি, কারণ ঠিক উল্টা দিকেই বিশাল এক গুরুত্বপূর্ণ সরকারি অফিস, যা আগের দিন রাতে আমাদের চোখ এড়িয়ে গেছে। সামনে কিংবাবুর পাহারাদার বাহিনী তাদের এলাকা এবং সেল পাহারা দিচ্ছিল। কিন্তু এবার আমাদের লক্ষ্য মাজার বস্তির সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দম্পতি লাইলি বেগম এবং আরিফের সেল। বস্তির মূল গলি থেকে শখানেক মিটার চোরাগলি ধরে এগিয়ে অবশেষে আমরা পৌঁছাই লাইলির সেলে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সেলের চেয়ে বেশি। খদ্দেররাও যেন হুমড়ি খেয়ে পড়ছে সেখানেই। গুটি অরেঞ্জ আছে 200, ড্রাগন হচ্ছে 350, ওয়ান্টো হচ্ছে 400। এবার অপেক্ষা আমাদের ভাড়া করা সঙ্গী মাদক সেবীর। সেই সুযোগে কথা হয় মাদক সেবনে সহায়তাকারীদের সঙ্গে। রেট অন এখন আগে থেকে জানাই দিব। এই পরিবেশ ভীতিকর। আরিফ লাইলির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে সাংবাদিক পরিচয়ে এখানে ধরা পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা কম। আরিফের মোটামুটি ভালো অস্ত্র আছে, বড় বড় আপনার রান্দা হোসেন, এগুলো সব এই সুরঙ্গের ভিতরে আছে। আরিফে আপনার বাইরে থেকে কিলার ভাড়া করে আনছিল। এই একটি সেলে দিনে দুপুরে এত মানুষের ভিড় জমলে পুরো মাজার বস্তি জুড়ে আসলে প্রতিদিন কত টাকার মাদক বাণিজ্য চলে তার হিসাব কি কেউ রাখে? 6টা ছেলে তোর ধরেন 10 কোটি টাকা বা 8 কোটি টাকার মতো ছেলে হয় প্রতিদিন। সবচেয়ে বেশি ইয়াবার থেকে বেশি আসে হিরোনের টাকাটা। হিরোনটা তো আপনার অনেক অনেক দ্বিগুণ লাভ। 100 গ্রাম হিরোনের দাম হলো 4 লাখ টাকা। ওই 100 গ্রাম হিরোনের ভিতরে মেরি মিলায়, মেরির একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা মিলাইলে ওই হিরোনটা হয়ে যায় কতটুকু 200 গ্রাম, 150 গ্রাম থেকে 200 গ্রাম। 100 গ্রামের প্যাকেটটা 4 লাখ টাকা দেখি না, এই 100 গ্রামের প্যাকেটটা বেচে আপনার 50 লাখ টাকা। লাইলি বেগম এবং তার স্বামী আরিফের কারবারের পরিধি সম্পর্কেও জানতে চাই তার কাছে। আরিফেরই কিন্তু 3টা গাড়ি আছে। আগে আরিফে আনতো অন্য গাড়িতে, এখন আরিফের নিজের গাড়ি দিয়ে মাল আনে। পশ্চিমবঙ্গের যে বাস, শ্যামলী বাস আছে 2টা, আরিফ পরিবহনের 3টা গাড়ি আছে এই লাইলির নামে। এটা তবে শুধু মাজার বস্তি নয়, টঙ্গী জুড়ে অন্তত 21টি বস্তি রয়েছে, যার 17টি মাদকের হটস্পট হিসেবে বিখ্যাত কিংবা কুখ্যাত। প্রত্যেকটি বস্তির মাদক বাণিজ্যের পরিচালনা পদ্ধতি ভিন্ন। যেমন টঙ্গী রেল স্টেশনের পশ্চিমে ব্যাংকের মাঠে এই এলাকার মূল মাদক বিক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের একটি চক্র গড়ে উঠেছে। বিভিন্ন দিক থেকে এই বস্তিতে ঢোকা কিংবা বের হওয়ার রাস্তা রয়েছে। এখানে কে মাদকের ব্যবসায়ী আর কে নয়, এই প্রশ্নের হিসাব সহজে মেলানো মুশকিল। মাঝে মধ্যেই অভিযান চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে মাদক নির্মূলে তাদের অনীহা কিংবা অনৈতিক সব লেনদেনের। 1 মাসের মধ্যে মনে করেন যে 6 বার ধরছে। তারপরে যেটা এটা ছুটে আইছি। কত কত করে টাকা দিচ্ছেন? একবার দিছি 60,000, আরেকবার দিছি 30,000, আরেকবার দিছি 40,000। চালান দেয় না, টাকা ছেড়ে দিতে হয়ে জায়গা। সাপ্তাহ যাদেরকে দেই তারা কিন্তু আমাদেরকে অত্যাচার করে না। সপ্তাহ দেন কাদেরকে? হ্যাঁ, যেমন আছে, যেমন আমাদের টঙ্গী পূর্ব থানা আছে কয়েকটা সিবিআই কনস্টেবল। হ্যাঁ, যেমন আমার এই যে বড় যে একজন লোক আছে তার কাছ থেকে আনি, সে আসে যখন আম করে ধরলে তারা ডিবির প্রশাসনে মনে মনে 60,000, 1 লাখ এরকম দিয়ে আমাদেরকে গাড়ির থেকে নামায়।
এই এলাকার মাদক ব্যবসার প্রধান নামগুলোর একটি ময়না বেগম। আসসালামু আলাইকুম খালা। ময়না বেগমকে খুঁজে বের করেছি আমরা। আওয়ামী লীগ আমলে নির্ঝঞ্ঝাট ব্যবসা করা ময়না এখন পীরের দরবার চালু করে মাদক কারবার চালাচ্ছেন তার আড়ালে। রাজনীতি আসলাম জড়িত আওয়ামী লীগে, এই আমার অপরাধ, আর কোনো অপরাধ আমার নাই। তো 2020 সালে আপনার নামে মামলা হলো কেন? মামলা হয়েছে রেপে দিচ্ছে, মহিলারা কিনা ট্রেনেতে ধরে আনছে। মোমো লেখার ঘর কোনটা? তবে ব্যাংকের মাঠ এলাকায় সবচেয়ে বড় নাম মোমেলা খাতুন। কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পাওয়া মোমেলা আবারও মাদক কারবার শুরু করেছেন। তার খোঁজে গেলে পাওয়া যায় তার মেয়েকে। হাতে আইফোন এবং স্বর্ণালঙ্কারে মোড়ানো মেয়ে মায়ের অবৈধ এবং অনৈতিক ব্যবসার কথা স্বীকার করেন। এই ব্যবসা থেকে বাদ দেওয়ার কথা আপনারা বুঝেন নাই? বুঝেন নাই? ছোটবেলা থেকে চেষ্টা করেন নাই? বুঝছি তো, আগে তো করছে, আমরা তো আর করেন না। টঙ্গী রেল স্টেশনের পূর্ব দিকে কেরানির টেক এবং হিমারদিঘি এলাকায় মাদকের আরেকটি হটস্পট হিসেবে পরিচিত। রেল স্টেশন সংলগ্ন হওয়ায় রেলপথে মাদক পরিবহনের সবচেয়ে নিরাপদ কেন্দ্রে পরিণত হয়েছে এটি। হিমারদিঘি এলাকায় একটি গলির সিসিটিভি ফুটেজ এটি। গত মাসের 28 তারিখ ভোর ঠিক 4:33 যে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে তার একজন ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু, অন্যজন টঙ্গী গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক আশিকুল হক। 4:38 নাগাদ তারা যখন ওই এলাকা ত্যাগ করেন তার ঠিক ঘণ্টা দেড়েক পর একই এলাকায় একটি মাদক উদ্ধারের মামলা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা সেই মামলায় আসামি করা হয়েছে এই বৃদ্ধকে। বৃদ্ধ এবং তার পরিবারের দাবি শত্রুতা করে তাদেরকে সেই মামলায় ফাঁসানো হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থানা কিংবা এলাকাবাসী কারোর কাছেই কখনোই ছিল না। আমার এনআইডি কার্ডটা এটা সহ এরা কই সংগ্রহ করলো, এই এনআইডি কার্ডটা সহ তারা মামলা দিয়ে দিচ্ছে। এজাহারে সাক্ষী হিসেবে যে 3 ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তাদের একজনের কাছে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই আমরা। আমার নাম হামিদ। আবুল হোসেন নামের ওই যে একটা বুড়া লোক দৌড়ে পালাইছে এইরকম ওখানে লিখছে। না না না, স্যার আমি দেই না, আমি এটা প্রমুখা, এটা আমার নাম থেকে আমি নাম দিয়েছি, জায়গার নাম দিয়েছি, আমি সরলভাবে আমি দিয়েছি, আমার এইটাই আমার কথা, আমি কোনো লোকজন দেই নাই। ঘটনাক্রমে ওই দিন রাত 11:30 নাগাদ আবারও মিন্টু এবং তার এক সহযোগীকে দেখা যায় একটি বস্তা ঘাড়ে নিয়ে একই রাস্তা দিয়ে পার হতে। অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী মিন্টুর সঙ্গে আগের রাতে গোয়েন্দা পুলিশের যে সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে মাদক পরিবহনের যোগসাজশ রয়েছে। এখানে মিন্টু ভাইয়ের বাসা কোনটা? সত্যতা জানতে মিন্টুর খোঁজে আমরা ওই এলাকা তন্ন তন্ন করে খুঁজি। সবাই জানলেও মিন্টুর বাড়ির ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে যখন তার বাড়ি খুঁজে পাওয়া গেল তখন দরজায় তালা দেখা গেল। এই তালা দেওয়াটা? আপনি মিন্টুর বাসাতেই থাকেন কিন্তু মিন্টুকে চেনেন না? আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপা। অসংখ্য মামলা থাকা একজন মাদক ব্যবসায়ীর সঙ্গে রাত 4:30 কিসের যোগাযোগ, সেই প্রশ্ন আমরা করেছি গোয়েন্দা পুলিশের সেই উপপরিদর্শককেও। তো মিন্টুর বাসা ওইখানে, তো সম্ভবত নামাজ পড়ে কিছু একটা, তো আমার তোমার ইয়েতে লাগে, তো ওইভাবেই দেখা হয়েছে আর কি, ওরকম মানে অগ্রিম কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। মিন্টু কি আপনাদের সোর্স না ঠিক, তারপর কিন্তু আমরা তথ্য আসলে সুযোগ পেলে সবার কাছ থেকেই নেই। আমাদের কৌতূহল ছিল টঙ্গীর 17টি বস্তিতে প্রত্যেক দিন যে কোটি কোটি টাকার মাদক কেনাবেচা চলছে তার উৎস কোথায়। পশ্চিমবঙ্গতে মালটা আসে হলো আপনার গাড়িতে, গাড়ির ড্রাইভারে নিয়ে আসে। ড্রাইভাররা কি করে পায়ের সাথে হেলমেট বাইন্দা নিয়ে আসলে তাদের ফিগুর চেক করে না। সদ্য সাবেক এই মাদক কারবারের অন্য সব কথার সঙ্গে এই কথারও প্রমাণ পেয়েছি আমরা, কারণ অনেক বাড়ি বিভিন্ন পরিবহনের বাস চালকদের মাদক সহ আটক করার ঘটনা ঘটেছে। রেলপথে সন্দেহজনক পণ্য ওঠানামার ক্ষেত্রে যাত্রা বিরতির নিয়ম না মেনে টঙ্গী স্টেশনের আশেপাশে ট্রেন থামানো কিংবা ধীর গতি করার পেছনে মাদক পরিবহনের যোগসাজশ অনেকটাই স্পষ্ট। ট্রেনের ভিতরে যে লাইনম্যান, এই লাইনম্যানের যে ফেন্সিডিলের পার পিস ফেন্সিডিলে 100 টাকা করে নেয়, নিলে ওই তারা এই জিনিস মালটা উঠাইলে তারা কি করে, ট্রেনটা যখন থামায় না রানিং ট্রেনের ভিতরে ওই কারেন্ট বস্তি রেললাইনের ভিতরে বস্তাটা ফালাই দেয়। টঙ্গী পূর্ব থানার মাত্র 300 থেকে 700 মিটারের মধ্যে দুটি সবচেয়ে বড় মাদকের স্পট রয়েছে। এই থানায় বসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ শাখার উপকমিশনার। কেন মাদকের রমরমা বাণিজ্য থামানো যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে মাদকের মূল ব্যবসায়ীদের নির্মূল করতে না পারার কারণ দেখান তিনি। এর যারা লিডিং এ থাকে তারা সাধারণত যেটা করে কি, তারা এটা পরিবহন করে না। তাদের কাছে আমরা যখনই ধরি তাদেরকে এই পাওয়া যায় না। যখন কোর্টে এই 3টা জিনিস প্রমাণ করা যায় না তখন সে ছাড়া পেয়ে যায়।
দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে সব ধরনের মাদক রাজধানীতে ঢোকার সবচেয়ে বড় রুট টঙ্গী। এখানে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি, শিল্প এলাকা হওয়ায় শ্রমজীবী মানুষের সংখ্যাও খুব কম নয়। দারিদ্র্য এই এলাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি। এমন সব সুযোগে টঙ্গী মাদক সংশ্লিষ্ট অপরাধের একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে। কোনো অভিযান, কোনো প্রতিবেদনে কোনো লাভ হবে না এমন বিশ্বাস ওই এলাকার সবার। কোনোদিনও বন্ধ হবে না। যেখানে পুলিশ রাখাইতে 10 লাখের জায়গা হয়েছে 20 লাখ। আপনি নিউজটা করলেন, হয়তো আপনার টাকা দেবে, আপনার 50 লাখ টাকা রাজি হন না, প্রয়োজন আপনার 1 কোটি টাকা দিবে। এটা যদি তাদের কথা মতো না হয় তাহলে আপনার মেরে ফেলবে। টঙ্গী এলাকার মাদক ব্যবসা কাদের ছত্রছায়া চলে তা বের করা এই প্রতিবেদনের উদ্দেশ্য ছিল না, বরং রাজধানীর একেবারেই কাছে একটি নির্দিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় প্রত্যেকটা সংস্থার স্থানীয় দপ্তরগুলোর একেবারেই কাছাকাছি মাদকের কারবার কতটা বিস্তার লাভ করেছে সেটি তুলে ধরতে চেয়েছি। প্রত্যেক সপ্তাহে শত শত কোটি টাকার মাদকের কারবার শুধু টঙ্গী নয়, ছড়িয়ে পড়ছে গাজীপুর এবং রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতেও। কিন্তু যে ভয়াবহতার কথা সবাই জানে, সবাই মিলে সেখান থেকে দৃষ্টি সরিয়ে কিংবা না জানার ভান করার মধ্য দিয়ে আসলে কি বার্তা দেয়া হচ্ছে তা বোঝা সত্যিই মুশকিল।